ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা না, তোমার ইংরেজির বেসিক অনেক খারাপ, তোমার বাংলার যে ব্যাকরণিক পার্ট এগুলো অনেক কঠিন লাগে, অনেক টপিকই ক্লিয়ার না, হ্যাঁ জিকেটাও ঠিকঠাক গুছিয়ে উঠতে পারতেছো না, তাহলে কি ভাইয়া তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না? তোমার জন্য কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অসম্ভব মনে হচ্ছে? ব্যাপারটা আসলে ওরকম না। বেসিকটা তুমি চাইলেই ঠিক করে নিতে পারো। এই অসম্ভবের মধ্যেই তোমাকে সম্ভাবনাটাকে খুঁজে বের করতে হবে। তো আসলে আমরা যদি একটু চিন্তা করি যে ভাই আমাদের মেইন প্রবলেমটা কোথায় হয়, আমরা বেসিকটা কেন ভালো করে পারি না, চলো সেইটাই আমি আজকে দেখিয়ে দিব তোমাদের। দীপ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তো দেখো, ইংরেজি বেসিকে যে আমাদের যে সমস্যা, তার প্রধান কি জানো? প্রধান সমস্যাটা হচ্ছে ভাইয়া আমরা হুট করে একটা টপিক ধরি, হ্যাঁ একটা অ্যাডভান্সড টপিক ধরে ফেলি, তখন আমরা এটা বুঝতে পারি না, আমাদের ভিতরে না ভয় কাজ করে। আমরা এই বেসিকটা আসলে কেমনে শিখে নিব ভাইয়া? ইংরেজির বেসিক শিখতে মাত্র 1.5 মাসে কিন্তু যথেষ্ট। যদি তুমি কোনটার পরে কোনটা পড়তে হবে, কোনটা দিয়ে শুরু করতে হবে, কোনটা দিয়ে শেষ করতে হবে, কোনটার সাথে কোনটার কানেক্টিভিটি আছে, এই বিষয়টা ধরতে পারো। তো ব্যাপারটা চলো আমি তোমাদেরকে বলে দেই। দেখো, ইংরেজি বেসিকটা মোটামুটি 1-1.5 মাসের ভিতরে যদি কমপ্লিট করতে পারো, 1-1.5 মাসের ভিতরে যদি কমপ্লিট করতে পারো, তাহলে তুমি ইজিলি দেখবা যে ভালো একটা প্রিপারেশন এবং কনফিডেন্স তুমি পেয়ে যাচ্ছ। শুরু করবো ভাইয়া টেন্স দিয়ে। টেন্সের গঠন ইংরেজিতে একদম বেসিক, সবার আগে তুমি টেন্স দিয়ে শুরু করবা। তারপরে দেখবা কি তুমি ন্যারেশনটা দেখবা। ভাইয়া ন্যারেশনটাও কিন্তু টেন্সের সাথে খুবই কানেক্টেড। একইভাবে ভাইয়া ভয়েস দেখবা। তাহলে এই 3টা টপিক দেখছো কতটা কানেক্টেড, এবং এই 3টা টপিক দিয়ে তুমি তোমার বেসিক ক্লিয়ার করা শুরু করবা। তারপরে কি করবা ভাইয়া? এই যে রাইট ফর্ম অফ ভার্বস, এইটা দেখে ভাইয়া খুব বেশি একটা প্যারা খাওয়ার দরকার নেই, কারণ এগুলো খুব বেশি কঠিন না, অনেকগুলো রুলস আছে। বাট তুমি যেহেতু বেসিক কমপ্লিট করবা, হ্যাঁ তুমি যেহেতু ধারণা করতেছো যে তোমার বেসিকটা অবশ্যই কমপ্লিট করতে হবে, তাইলে অবশ্যই কি করবা? এইটা ভাগ করে করে আস্তে আস্তে পড়তে থাকবা। দেখো, এই 3টার বেসিক যদি তোমার মোটামুটি ভালো হয়, তখন এইটা কিন্তু তুমি পারবা। এখন দেখো, এর সাথে কানেক্টেড আরেকটা টপিক আছে, সেইটা কি ভাইয়া? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইটাও কিন্তু ঠিক রাইট ফর্ম অফ ভার্বসের খুবই কাছাকাছি, বলতে গেলে যে দুই ভাইয়ের মতো ব্যাপারটা। তাইলে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো কোথা থেকে হয়? এই সকল টপিক থেকেই তো হয় ভাইয়া। গ্রামারগুলো কই থেকে দেয়? আকাশ থেকে তো দেয় না। এই যে যে টপিকগুলো তোমরা দেখতে পারতেছো, এই টপিকগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। এখন ভাইয়া তোমার বেসিক যদি 0 হয়, তুমি মনে করো যে 2 মাসে তুমি টার্গেট নিলা বেসিকটাকে ভালো করবা, তো তুমি শুরু করো, এখান থেকে শুরু করে আস্তে আস্তে আগায় যাও। দেন তুমি কি পড়বা ভাইয়া? সেন্টেন্সের যে প্রকারভেদ, অর্থাৎ সেন্টেন্সেস, হ্যাঁ। তারপরে এর সাথেই কানেক্টেড কন্ডিশনাল, হ্যাঁ কন্ডিশনালসটা কমপ্লিট করবা। এটা কিন্তু একটা নাম্বার অবশ্যই আসে। তারপরে তুমি ধরো হচ্ছে পার্টস অফ স্পিচ। 8 প্রকারের আছে। এক প্রকার আস্তে আস্তে শুরু করে দেখবা যে একটা সময় তুমি 2 সপ্তাহ সময় দিলে খুব ভালো একটা বেসিক এখানে অলরেডি তোমার চলে আসবে। তোমার এই জায়গা আর এই জায়গা, এই 2টা জায়গা যখন অনেকটা স্ট্রং হয়ে দাঁড়াবে, তখন কিন্তু তুমি ভালো করতে পারবা। তখন তোমার নিজের ভিতরে একটা উচ্ছ্বাস আসবে, তখন কিন্তু তোমার মোটিভেশন লেভেলটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। হ্যাঁ, পার্টস অফ স্পিচের মনে করো প্রথম দিন তুমি নাউন প্রোনাউনটা পড়লা, পরের দিন অ্যাডজেক্টিভটা পড়লা, তারপরের দিন অ্যাডভার্ব পড়লা, কনজাংশন পড়লা একদিন, ইন্টারজেকশন সহ বাকি যা আছে সবকিছু একদিনে পড়লা। তাইলে এইবার দেখো, এরপরে নাম্বার জেন্ডার, এটা কিছুটা মুখস্থ নির্ভর গ্রামার টপিক, তো এটা একটু পড়ে ফেললা। দেন দেখো ডাব্লিউএস কোশ্চেন পড়লা, এখানে খুব অল্প কয়েকটা রুলস আছে ভাইয়া। ট্যাগ কোশ্চেন করলা, খুবই সহজ লাগবে। তখন তুমি ভাইয়া তোমার টেন্সের বিষয় বেসিক ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি রাইট ফর্ম অফ ভার্বস ভালো করে বুঝবা, তখন দেখবে যে ট্যাগ কোশ্চেন তোমার কাছে সহজ লাগতেছে। তারপর দেখো আইডেন্টিফিকেশন অফ ক্লজ এন্ড ফ্রেজেস, এইটা শর্টকাটে করা যায়। এরপর এটা করলা, দেন হচ্ছে হ্যাঁ ফাইনালি যখন দেখলা যে ভাই তোমার বেসিক মোটামুটি ভালো হয়ে গেছে, হ্যাঁ তোমার বেসিক এখন মোটামুটি ভালো, আগের থেকে এখন তুমি অনেকটা ডেভেলপ করে ফেলছো, তখন তুমি এই সেন্টেন্স কারেকশন এই টপিকটা পড়বা। এইটার ভিতরে আসলে বিগত যত যা কিছু আছে সবকিছু মিলিয়ে তুমি পাবা আর কি, সব নিয়মের মধ্যে তুমি পাবা। হ্যাঁ, তুমি কম সেন্টেন্সের মধ্যে যা পড়ছো, রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে যা পড়ছো, ভয়েসের মধ্যে, ন্যারেশনের মধ্যে, সব কিন্তু এখানে চলে আসবে। তো বুঝতেই পারতেছো যে ভাইয়া এই টপিকগুলো থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে। এই কয়টা টপিক 1.5-2 মাসে কমপ্লিট করা খুব বেশি কঠিন কিছু না। তোমার বেসিক যদি একদম শূন্য হয়ে থাকে, হ্যাঁ ধরো তোমার বেসিকটা একদম তলানিতে, কিন্তু তুমি চাইলে একের পর এক সিস্টেম ওয়ারি তুমি অবশ্যই তোমার বেসিকটাকে ভালো করতে পারবা। এটা গেল ইংরেজির কথা। তো ইংরেজির ব্যাপারে আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে পাশাপাশি প্যারালালি তুমি মুখস্থ আইটেমগুলো একটু পড়ার চেষ্টা করো। মুখস্থ আইটেমগুলো তুমি যখন পড়বা, তখন কি হবে ভাইয়া? তখন হচ্ছে তোমার 5 নাম্বারের কিন্তু নিশ্চয়তা আসতেছে যে 4-5 নাম্বার কিন্তু মুখস্থ টাইপ আসবে। ব্যাকরণ থেকে হয়তো তোমার 6-4টা কোশ্চেন চলে আসবে। এরপরে দেখো বাংলা অংশটা নিয়ে তুমি কি করবা ভাই? একইভাবে তোমার কাছে বাংলা ব্যাকরণটাও দেখা যাচ্ছে কঠিন লাগে, হ্যাঁ চারিদিকে পুরো অন্ধকার লাগতেছে যে ভাই কিছুই পারি না, এসএসসিটা তো কাটিয়ে দিলাম কিন্তু বেসিকটা তো দুর্বল, ভাই বেসিকটা কেমনে ভালো করব? এখানেও একই ধাপ।
হ্যাঁ, এখানেও একের সাথে অন্যটার রিলেশন আছে। তো কিভাবে সেটা একটু দেখে নাও, দীপ ভাই দেখাই দিবে এখনই। দেখো, ধ্বনি আর বর্ণ উপকরণ, মানে যে আ অ ক খ এইগুলাই আর কি, এইগুলো দিয়েই শুরু, তাই না ভাষাটা, তাহলে এইটা প্রথমে পড়তে হবে। তারপরে দেখো এই দুইটা মিলে মিলে কি হয়, যুক্ত বর্ণ, এইটা দ্বিতীয়তে পড়বা। তারপরে কি নত্ব শব্দবিধান, মানে কখন ন হবে আর কখন এই স হবে, সেটা পড়লা। পড়ার পরে ভাই ধ্বনির পরিবর্তন, টপিকটা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ প্রশ্ন আসে। ধ্বনির পরিবর্তনটা তুমি পড়লা। হ্যাঁ, তো এই সকল ধ্বনির পরিবর্তনের কিন্তু আমি একটা ক্লাসও দিয়েছিলাম আমার যে ইউটিউব চ্যানেল, সেইখানে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস দিয়েছিলাম, দীপস ক্লাসরুম। হ্যাঁ, মাত্র 20 মিনিট পড়লেই কিন্তু এই টপিকটা কমপ্লিট করতে পারবা। দেন দেখো ভাইয়া সন্ধি, সন্ধিটা কমপ্লিট করলা। এই যে ধরো তুমি ধ্বনি বর্ণ উচ্চারণ এগুলো যদি মোটামুটি পড়ার পরে সন্ধিটা পড়ো, তাহলে দেখবা যে সন্ধিটা তোমার কাছে ইজি লাগতেছে। একইভাবে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর কোন টপিক থেকে আসে, আবিধানিক ক্রম, যেটা কিন্তু মোটামুটি তোমার এই ধ্বনি বর্ণের সাথে কানেক্টেড। তাহলে তুমি এই সিকোয়েন্স ওয়ারি যদি এই লাইনটা কমপ্লিট করতে পারো, ভাইয়া তোমার বেসিক কে আটকাবে বলো? কে, কার সাধ্য আছে তোমার বেসিক ডেভেলপমেন্ট থেকে তোমাকে আটকায় রাখবে? এটা তো কোনোদিনই সম্ভব না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমরা এই সিকোয়েন্স অনুসারে পড়াশোনা করব। এরপরে দেখো পদটা পড়বো। মোটামুটি যখন আমরা আ অ ক খ, হ্যাঁ, ধ্বনি বর্ণ সব শিখে ফেলছি, তখন আমরা পদের দিকে আগাবো, মানে একটি শব্দের দিকে আগাবো। তারপরে দেখো সেইখান থেকে একটি বাক্য, তারপরে বাক্য নিয়ে নাড়াচাড়া, উক্তি আর হচ্ছে বাচ্য, এগুলো খুবই ছোট টপিক, তুমি 2-1 ঘন্টা সময় দিলেই খুব ভালো হয়ে যাবে। এরপরে দেখো উপসর্গটা আমরা যখন পড়বো, বা যে সমাসটা যখন আমরা পড়বো, তার আগে আমাদেরকে বিভক্তি, বিভক্তি জিনিসটা ক্লিয়ার করতে হবে। মাত্র ছোট্ট একটা চক, বাট একটু গুরুত্বপূর্ণ, কারণ তৎপুরুষ সমাসের সাথে কানেক্টেড। হ্যাঁ, বিভক্তি উপসর্গ সবার সময় নাও, এই সেকশনটাতে তুমি একটু সময় নাও, সমাসটা 3-4 দিন পড়ো, সমস্যা নাই তো ভাইয়া। এরপরে দেখো কারক আর বিভক্তি, এইটাও তুমি পড়ে ফেললা। দেন দেখো জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন খুব ছোট্ট টপিক, সংখ্যাবাচক শব্দ খুব ছোট্ট টপিক, নরনারীবাচক শব্দ ছোট্ট টপিক, দ্বিরুক্তি ছোট্ট টপিক, অনুজ্ঞা ছোট্ট টপিক, এই টপিকগুলো খুবই ছোট। হ্যাঁ, 1 পেজ আধা পেজ একটা বইয়ের কভার করে। তো এই টপিকগুলো তুমি খুব দ্রুত একদিনে একটা একটা করে কভার করে ফেলতে পারো, বাট এগুলো থেকে কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন হবে। এবং তোমার বাংলায় মোটামুটি গ্রামার টপিক যা এখানে তাই কিন্তু আসবে। দেখো ধাতু পড়বা, এগুলো একটু মুখস্থ ভাইয়া। প্রকৃতি প্রত্যয়, এগুলো একটু মুখস্থ। ফাইনালি তুমি পড়বা হচ্ছে ক্রিয়ার কাল, যেটা হচ্ছে একটু জটিল লাগে অনেকের কাছে, কারণ এর ভিতরে একটু মারপ্যাচ আছে। হ্যাঁ, তো এইটা সবার শেষে পড়লা। ভাইয়া এইভাবে পড়লে, এইভাবে যদি তুমি আগায় যাও, তোমার বেসিকটাকে কি আটকাবে আমাকে বলো? তুমি সিস্টেমেটিকলি রুটিন করো, সুন্দর করে ছক কাটো, সেই ছক অনুসারে প্রত্যেকদিন ভাই পরিশ্রম করো। হ্যাঁ, নিয়মিত পরিশ্রমটা করো, নিজের বেস্টটা দাও, এবং নিজের ভিতরে একটা ইচ্ছা শক্তি আনো, পজিটিভ একটা মাইন্ডসেট তৈরি করো, যে না ভাই আমার বেসিকটা দুর্বল, কোনো সমস্যা নাই, আমি আস্তে আস্তে বেসিকটাকে ডেভেলপমেন্ট করে রাখবো। আর দেখো যাদের খুব বেসিক দুর্বল, তারা কিন্তু পাশাপাশি মুখস্থ আইটেমগুলোতে অনেক বেশি জোর দিবা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মুখস্থ আইটেম থেকে ইউজ কোয়েশ্চেন আসে। এরপরে ভাই সাধারণ জ্ঞান অংশের তো খুব বেশি গুছায় উঠতে পারতেছি না, কিভাবে পড়বো ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই, সাধারণ জ্ঞানটা কিভাবে পড়বো চলো দেখে নেই। দেখো সাধারণ জ্ঞানটাতে টপিক ভিত্তিক পড়বা। হ্যাঁ, সাধারণ জ্ঞানে ভাই রিসেন্ট টপিক তো অবশ্যই পড়তে হবে। রিসেন্ট যদি ভালো করে ওই যে চটি বই টাইপের বের হয়, ওগুলো ভালো করে পড়লে তুমি অলরেডি 12+ কোশ্চেন ওখান থেকেই কমন পাবা। এরপরে ভাই প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে দিয়ে দিব, এই টপিকগুলা থেকেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পাবো ভাইয়া। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভাইয়া 1-2টা কমন আসবে। বিখ্যাত ব্যক্তি উক্তি গ্রহন্ত 1 বা 2টা কমন আসবে। পুরস্কার সম্মাননা মাস্ট একটা কমন আসবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী একটি কমন আসবে। বাংলাদেশের দর্শনীয় স্থান একটা কমন আসবে। ইতিহাস থেকে প্রায় কিন্তু এইগুলো থেকে তোমার সব মিলায়, ধরো প্রাচীন বাংলা, মুসলিম শাসনামল, ইংরেজ আর মুক্তিযুদ্ধ, এগুলো গল্পের মতো করে করে সুন্দর করে করে গুরুত্বপূর্ণ অংশগুলো মনে রাখতে হবে। এখান থেকে তুমি 3টার মতো কোশ্চেন কমন পাবা। তারপরে দেখো বিশ্বের এই যে সংবাদ সংস্থা, গোয়েন্দা সংস্থা, সংসদের নাম। দেখো টপিকগুলো আমরা আইডেন্টিফাই করে যখন পড়বো, তোমার কিন্তু পড়াটা আগাবে। তোমার এই যে এক একটা টপিক যখন তুমি পড়বা, এক এক করে কিন্তু তোমার নাম্বারটা বাড়তে থাকবে। তো বুঝতেই পারতেছো, এইগুলা কিন্তু ছোট্ট ছোট্ট শখ। এগুলো পড়লে এখান থেকে কমপক্ষে তুমি 1টা কি 2টা প্রশ্ন পাবা। দেন দেখো ফাইনালি আমরা যদি দেখি বাংলাদেশের শিল্প এবং সংস্কৃতি, হ্যাঁ, এইখানে নাচ, গান, চলচ্চিত্র, চিত্রশিল্পী, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে, মানে যে ঐতিহ্যগত যে ব্যাপারগুলা। তো এইটা মনে করো তুমি পড়লা, তারপরে এখান থেকে 2টা একটা কোশ্চেন কমন আসবে। ভৌগোলিক উপনাম, আন্তর্জাতিক সীমারেখা প্রণালী এবং সভ্যতা। দেখো প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভ্যতা থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। সীমারেখা প্রণালী, ভৌগোলিক উপনাম, এগুলো থেকেও একটা প্রশ্ন আসে। বাংলাদেশের নদ নদী সম্পর্কে তুমি জানলা। বিশ্বের নারীটা খুব ইম্পর্টেন্ট, আগের বছর আসছে, এবছরও আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। বাংলাদেশের সংবিধানটা তুমি যতটুকু দরকার, অ্যাডমিশনের জন্য যতটুকু লাগবে, ঠিক ততটুকু তুমি পড়াশোনা করো। এবার দেখো এইখান থেকে কিন্তু মাস্ট
একটা প্রশ্ন থাকবেই থাকবে, এই জুলাই গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকার, এইখান থেকে কোনো মিস নাই ভাইয়া, একটি প্রশ্ন কিন্তু থাকবে। এই যে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হলো, এই উপলক্ষে কোথায় কি কিছু হয়েছে সবকিছু তোমাকে মনে রাখতে হবে। এটা রিসেন্টের ভিতরেও দিয়ে দিতে পারে। এবং সাম্প্রতিক অংশটা পড়লে তুমি কয়টা পাবা ভাইয়া? 12টা প্রশ্ন কমন পাবা। সাম্প্রতিক কিন্তু খুব বেশি না, 30 পেজ 40 পেজ পড়াশোনা পড়লে তুমি 12টা কোশ্চেন কমন পাবা। তাইলে আমাকে বলো ভাইয়া তোমার বেসিক দুর্বল, হ্যাঁ এটা তো কোনো ম্যাটার না। তুমি যদি রাইট ওয়েতে প্রপার ওয়েতে তুমি পরিশ্রম করতে পারো, তাইলে ভাইয়া তো তোমাকে কিন্তু কেউ আটকায় রাখতে পারবে না, তুমি তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখো আমাদের কিন্তু টার্গেট ডিউ বি ইউনিট প্রাইভেট প্রোগ্রাম 2.0 এটা কিন্তু অলরেডি এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। এখানে আমরা কি দিব তোমাকে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের 100+ ক্লাস, ঠিক আছে। পাশাপাশি আবার ওইদিকে আমরা রিটেনের জন্য স্পেশাল ক্লাস নিচ্ছি। তাহলে এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা তোমাদেরকে মাত্র 2000 টাকা প্লাস সবচাইতে চমকপ্রদ যে বিষয়টি সেটি হচ্ছে এই যে ঢাবি খ রিটেন বই সবকিছু মিলিয়ে মাত্র 2000 টাকা তোমাদেরকে এনরোলমেন্টের জন্য অফারটা চলতেছে। তো এখন ব্যাপারটা কি ভাইয়া, বিস্তারিত যদি জানতে চাও পেজে মেসেজ করে ফেললে আমরা তোমাদেরকে আরো বিস্তারিত জানাবো। আর আমরা কতটা গোছানো হইতে তোমাদেরকে প্রিপারেশন নেব, তোমরা আমাদের যে প্ল্যানগুলো, হ্যাঁ আমরা শর্ট ভিডিও আকারে প্রকাশ করি, এগুলা দেখলেই বুঝতে পারবা। আর সর্বশেষ একটা বিষয়, তোমাদের এইচএসসি কিংবা অ্যাডমিশন যে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা হয়, তোমরা কিন্তু স্বপ্ন ঢাবির ফেসবুক পেজে মেসেজ করলে আমরা কিন্তু রেসপন্স করব।